আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের জন্য এক্সাইটিং নিউজ হলো ইউকে বাংলা লাইভ নিউজ শুরু করছে লিগ্যাল শো উইথ ব্যারিস্টার মুন্সি। দ্যাট ইজ ওয়ান অ্যান্ড অনলি লিগ্যাল শো দ্যাট উইল ডিসক্রাইব হাউ টু ডু দ্য বেস্ট। অর্থাৎ আপনি এই লিগ্যাল শোর মাধ্যমে জানতে পারবেন আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের সমস্যার রাইট সলিউশন। তো প্রোগ্রামটা হচ্ছে লিগ্যাল শো উইথ ব্যারিস্টার মুন্সি। আর আজকে আমরা কথা বলবো খুবই পরিচিত একটি শব্দ, বাজিং ওয়ার্ড, সেলফ স্পন্সরশিপ ভিসা। অর্থাৎ নিজেকে নিজে স্পন্সর করে আমরা যে 3 ইয়ার্স 5 ইয়ার্সের ভিসাগুলি পাই সে বিষয় নিয়ে কথা বলবো। আজকের প্রথম প্রশ্ন আমাদের ব্যারিস্টার মুন্সি সাহেবের কাছে যে সেলফ স্পন্সরশিপ ভিসা ইজ ইট এ স্ক্যাম? আমরা শুনে নেব তার এই প্রশ্নের অ্যান্সারটি। প্রথম প্রশ্নটা শুরু হলো স্ক্যাম দিয়ে, খুবই হাস্যকর। আসলে যদি সেলফ স্পন্সরশিপ লাইসেন্সের কথা বলি, ইন ওয়ান সেন্স ইটস এ স্ক্যাম। কারণ হচ্ছে এটার কোনো অফিসিয়াল কোনো নাম নেই। কিন্তু আপনি যদি গভর্নমেন্টের ওয়েবসাইটে যান, হোম অফিসের ওয়েবসাইটে যান, সেলফ স্পন্সরশিপ নামে কোনো ভিসা ক্যাটাগরি নেই। এই সেন্সে আপনি এটাকে স্ক্যাম বলতে পারেন, কিন্তু আসল অর্থে এটা স্ক্যাম না। কারণ এটা হচ্ছে স্কিলড ওয়ার্কার ভিসার একটা অংশ। কারণ এটা হচ্ছে সেলফ স্পন্সর, মানে হচ্ছে কি সেলফ মানে নিজেকেই স্পন্সর করা নিজের বিজনেস থেকে। এই জন্য এটাকে সেলফ স্পন্সরশিপ ভিসা, আমরা লয়াররা এটাকে একটা নাম দিয়েছি। কিন্তু এটা আসলে অরিজিনাল এরকম কোনো ক্যাটাগরি হোম অফিসের ওয়েবসাইটে অথবা অফিসিয়ালি কোনো নাম নেই। তো এটা হচ্ছে স্কিলড ওয়ার্কার ভিসাই আসলে বলতে পারেন আপনি। সেটাকে একটু ডাইভার্ট করে একটু অন্য ক্যাটাগরিতে নিয়ে এটাকে নাম দেওয়া হয়েছে সেলফ স্পন্সরশিপ ভিসা। সাধারণত কি হয়, স্কিলড ওয়ার্কার ভিসা কোম্পানিগুলো এমপ্লয়ারদেরকে স্পন্সর করে, তখন এটাকে স্কিলড ওয়ার্কার হয়ে যায়। আর এই ক্ষেত্রে কি হচ্ছে, আপনি নিজেই নিজের নামে একটা কোম্পানি খুলছেন ইউকেতে, এবং সেই কোম্পানিতে আপনি একটা স্পন্সরশিপ লাইসেন্স বের করতেছেন। বের করার পরে সেই লাইসেন্স দিয়ে আপনি নিজেকেই নিজের কোম্পানিতে স্পন্সর করতেছেন, এবং তারপর আপনি স্কিলড ওয়ার্কার ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন, আপনার ভিসা হয়ে যাচ্ছে। এই জন্য এটাকে স্কিল ওয়ার্কার ভিসার আন্ডারে সেলফ স্পন্সরশিপ ভিসা বলে। তো আসলে এটা স্ক্যাম না, কিন্তু প্রথমভাবে সেলফ স্পন্সরশিপ যেটা নামটা বলা হয়, এক্ষেত্রে আপনি বলতে পারেন স্ক্যাম, কিন্তু আসল অর্থে এটা স্ক্যাম না। এটা একটা খুবই ভালো, খুবই সহজ একটা ভিসা ক্যাটাগরি, যেটাতে আপনি ইউকেতে সেটেল হওয়ার জন্য খুবই অল্প সময়েই সেটেল হতে পারবেন। আর আমার মনে হয় কারো যদি সুযোগ থাকে সেটাতে অংশ নেওয়া উচিত এবং সেটা করা উচিত। আমাদের পরবর্তী প্রশ্ন হলো যে আমরা যে সেলফ স্পন্সরশিপ ভিসাতে আসব, অর্থাৎ এই ক্যাটাগরিতে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, আমাদের আসলে ফাইন্যান্সিয়াল ফান্ড অর্থাৎ আমার কত টাকা ব্যালেন্স হিসেবে ব্যাংকে দেখাতে হবে? খুবই একটা ভালো প্রশ্ন। এই প্রশ্নটা সবসময় আছে, কারণ অনেক যারা স্টুডেন্ট আছেন বা অন্যান্য কোনো ভিসা ক্যাটাগরিতে আছেন, তারা আসলে জানেন না, একটা অ্যাম্বিগুয়াস সিচুয়েশনে আছেন, ভেগ একটা সিচুয়েশনের মধ্যে আছেন, আসলে কত টাকা লাগবে স্পন্সরশিপ ভিসা, আমি একটা বিজনেস খুলবো, হয়তো অনেক টাকা লাগবে। আসলে এটার কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নাই যে তোমার বিজনেসে তোমার এত টাকা থাকা লাগবে। হোম অফিসের ওয়েবসাইটেও কোনো লিখিত কোনো কিছু দেওয়া নেই যে তোমার এত টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে থাকতেই হবে। বাট আমরা লয়াররা একটা শব্দ সবসময় ইউজ করি, রিজনেবলনেস। একটা জিনিস, একটা বিজনেস খুলতে হলে ডিপেন্ডস আপনি কি ধরনের বিজনেস খুলতেছেন। আপনি অনলাইন বিজনেস নাকি রেস্টুরেন্ট বিজনেস নাকি আইটি বিজনেস, ডিপেন্ড করবে কোন বিজনেসে কেমন ফান্ডিং লাগে। তো সেইটার উপর ডিপেন্ড করে একটা রিজনেবলনেস থাকতে হবে, একটা রিজনেবল অ্যামাউন্টটা থাকতে হবে। তো আমরা সাধারণত বলি অন অ্যাভারেজ 25,000 বা এরকম কোনো কিছু যদি আপনার অ্যাকাউন্টে থাকে, সেটা বেটার হয় হোম অফিসকে পারসুয়েট করার জন্যে, ভিসাটা নেওয়ার জন্যে, স্পন্সরশিপ লাইসেন্সটাও ওপেন করার জন্যে। কারণ ওরা দেখবে, অ্যাসেস করবে যে বিজনেসটা চালানোর জন্যে পর্যাপ্ত ফান্ড আছে কিনা। আর এই ফান্ডটা কিন্তু আপনাকে হোম অফিসকে দিতে হবে না, এই ফান্ডটা আপনার বিজনেস অ্যাকাউন্টেই থাকতে হবে, যে আপনি এই ফান্ডটা দিয়ে আপনার বিজনেসকে রান করবেন, বিজনেসের জন্য খরচ করবেন। তো আপনি লুজার হচ্ছে না, এই টাকাটা আপনার বিজনেসেই থাকছে। আচ্ছা ব্যারিস্টার মুন্সি সাহেব, এখন আমার প্রশ্ন হলো যে আমরা যে এই যে ফান্ডটা রাখার পরবর্তীতে পুরো প্রসেসটা, অর্থাৎ সেলফ স্পন্সরশিপ ভিসার পুরো প্রসেসের যদি আপনি আমাদেরকে বলেন যে এখানে কয়টা স্টেপ আছে আর প্রতিটা স্টেপে আমাদের কস্ট কেমন যাবে, অর্থাৎ আমাদের হোম অফিসের ফিজ কেমন পড়বে, যদি আমাদেরকে একটু বলেন। এখন এটাও খুব সুন্দর একটা প্রশ্ন। এখন লয়ার টু লয়ার ভ্যারি করবে আসলে লয়ারদের ফি বা ল ফার্মের ফি কেমন হবে, কিন্তু আমি আপনাকে সেটা বলতে পারবো যেটা হচ্ছে হোম অফিসের যেটা ফি, যেটা গভর্নমেন্টের ফি, সেটা কি স্টেপ বাই স্টেপ আমি বলি। প্রথমত আপনার একটা বিজনেস আইডিয়া থাকতে হবে, আপনার ওই বিজনেস সম্পর্কে আপনার কিছুটা স্কিল অ্যান্ড এক্সপার্টিস থাকলে বেটার হয় হোম অফিসকে পারসুয়েট করার জন্যে। হ্যাঁ, এখন আপনি আইটিতে পড়াশোনা করছেন, আপনি যদি এখন মাসের বিজনেস খুলতে চান, তখন ওরা ব্যাপারটাকে ভালোভাবে নেবে না। তো সেক্ষেত্রে আপনাকে প্রথমে একটা বিজনেস আইডিয়া থাকতে হবে, অ্যান্ড সেই বিজনেস সম্পর্কে আপনাকে আপনার
স্কিল অ্যান্ড অ্যাবিলিটি, কিছু নলেজ থাকতে হবে। থাকার পরে আপনি সেই বিজনেসটাকে ফর্ম করবেন। খুব ইজি, 12-13 পাউন্ড লাগবে। আপনি হোম অফিসের ওয়েবসাইটে গিয়ে, গভর্নমেন্টের ওয়েবসাইটে গিয়ে, একটা কোম্পানি হাউসের ওয়েবসাইটে গিয়ে কোম্পানি একটা খুলতে পারবেন, রেজিস্টার করতে পারবেন। হয়তো আপনার সব কিছু ঠিক থাকলে আপনি হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে আপনার নামে একটা কোম্পানি খুলে যাবে। ভেরি সিম্পল। আপনি যদি নিজে করতে চান, নিজেও করতে পারবেন। কোম্পানি খোলার পর আপনি একটা কোম্পানির নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। এদেশে ব্যাংক অ্যাকাউন্ট খোলা কম্পারেটিভলি অনেক ইজি, বাংলাদেশ থেকে অনলাইনে বসেও খুলতে পারবেন। তারপর আপনি কোম্পানির নামে একটা ইমেল খুলবেন, কোম্পানির নামে একটা ওয়েবসাইট কাউকে দিয়ে করাবেন। করার পরে মোটামুটি আপনার ব্যাংক অ্যাকাউন্ট হলো, ইমেল হলো, বিজনেসটা ওপেন হয়ে গেল। এখন আপনার যদি অনলাইন বিজনেস হয়, আপনার অনলাইন প্ল্যাটফর্ম থাকবে। আপনার যদি ফিজিক্যাল বিজনেস হয়, আপনার ফিজিক্যাল কোনো প্ল্যাটফর্ম, কোনো অফিস অথবা কোনো দোকান, কোনো রেস্টুরেন্ট লাগবে, সেটা আপনার হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখন আপনি কিছু কাজ করতে হবে কোম্পানিটাকে ফর্ম করার পরে। সেটা হচ্ছে আপনার এমপ্লয়ার লায়াবিলিটি ইন্স্যুরেন্স আপনাকে বানাতে হবে, যাতে বিজনেসটা প্রোটেক্ট হয়। এগুলো খুলতে হয়তো মাসে কম 20, 25, 30, ডিপেন্ড কী ধরনের ইন্স্যুরেন্স আপনি চান। মাসে একটা খরচ আছে, এটা লাগবে। আপনি সাইন আপ করে ফেললে মান্থলি সাবস্ক্রিপশন। তারপরে আপনি হোম অফিসে অ্যাপ্লিকেশন করবেন স্পন্সরশিপ লাইসেন্সের জন্য। তো এর আগে আরেকটা কথা বলে নিই, আপনি যে স্পন্সরশিপ লাইসেন্স করবেন, আপনার কোম্পানিতে যে কোনো একজন মানুষ যারা ব্রিটিশ সিটিজেন অথবা ব্রিটেনের সেটেলড স্ট্যাটাস আছে, পার্মানেন্ট রেসিডেন্সিপ হবে, তাকে এই কোম্পানির অথরাইজিং অফিসার হতে হবে, অথবা একজন ডিরেক্টরও সে হতে পারবে। এইটা সে লাগবে। আর এই লোকটা কোম্পানির যত ইনফরমেশন আছে সমস্ত কিছু হোম অফিসের সাথে কমিউনিকেশনটা উনি করবেন। এই জিনিসটা লাগবে। এই জিনিসটাই আসলে খুঁজতে মানুষের অনেক সমস্যা হয়। তাছাড়া স্পন্সরশিপ লাইসেন্সটা খোলা, এটা আসলে একটু মাথায় বুদ্ধি হলে নিজেই অনেক সময় করতে পারবেন। এটা তো প্রথম স্টেপ হয়ে গেল। তারপর আপনি 6 to 8 উইকস ওয়েট করবেন। অ্যাপ্লিকেশনটা করার পরে আপনি প্রিমিয়াম ফি দিয়ে জলদি তাড়াতাড়িও করতে পারবেন। করার পরে আপনার লাইসেন্স যখন চলে আসবে, আপনি আপনার নামে ওয়ার্ক পারমিট ইস্যু করবেন, মানে আপনার নামে একটা কস ইস্যু করবেন। সেটার জন্য একটা অ্যাপ্লিকেশন আছে, একটা ফিস আছে, দিয়ে ইস্যু করবেন। ইস্যু করার পরে সেই কস্টটা দিয়ে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন। সেটা 3 বছরের হতে পারে, 2 বছরের হতে পারে, বা 5 বছরের হতে পারে। 5 বছরের করলেই বেটার হয়, কারণ 5 বছর পরে আপনি ডাইরেক্টলি ইনডেফিনিট লিভ টু রিমেইন অথবা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য একটা অ্যাপ্লিকেশন করলে তার 1 বছর পরে আপনি ব্রিটিশ সিটিজেন হয়ে যাবেন। খুবই ইজি পিজি, স্টেপ বাই স্টেপ একটা পথ এই দেশে সেটেল হওয়ার জন্য। তো এটা আপনি হোম অফিসের ওয়েবসাইটে আপনি নিজেও যদি একটু ঘাটাঘাটি করেন, একটু সময় ব্যয় করেন, আপনি ডেফিনেটলি অনেক হেল্পফুল হবেন, অনেক ইনফরমেশন আপনি জানতে পারবেন। আপনি তো বললেন যে এখানে খুব ইজি স্ট্রেট ফরওয়ার্ড ব্যাপার আছে, কিন্তু আমি আসলে জানতে চাচ্ছি কস্টগুলি। অর্থাৎ প্রথম স্টেপে যখন আমি বিজনেস করলাম, আমার 18 পাউন্ড বা কত পাউন্ড যাচ্ছে। সেকেন্ড স্টেপে আমার হোম অফিসকে কত দিতে হচ্ছে, 5 ইয়ার্সের ভিসার জন্য আমার ফিস কত, 3 ইয়ার্স হলে ভিসার জন্য ফিস কত। তারপর যদি এখানে কস আমার একটা ইস্যু করছে, এখন যদি আমি 2 জন এমপ্লয়ি নিতে চাই, তাহলে ওদের জন্য কস ইস্যু করলে আমার মানে এনআই কত কাটবে, এমপ্লয়ি এনআই কত কাটবে, এমপ্লয়ার্স এনআই কত কাটবে, ট্যাক্স কত কাটবে, এগুলি নিয়ে যদি একটু বলেন। এখন ট্যাক্সের ব্যাপারটা, এর জন্য আপনাকে একজন অ্যাকাউন্টেন্ট হায়ার করতে হবে। অ্যাকাউন্টেন্ট, কারণ আমরা তো লয়ার, অ্যাকাউন্টেন্টের কাজ অত ভালো এক্স্যাক্টলি বলতে পারবো না। অ্যাকাউন্টেন্ট আপনাকে হিসাব দেবে। আমি যতদূর জানি 11,000 পর্যন্ত কোনো ট্যাক্স নাই। তারপরে ট্যাক্স আছে, যত বেশি ইনকাম তত ট্যাক্স। এটা তো প্রথম ফিসের কথায় যদি আপনি আসেন, প্রথমে হোম অফিসে যেটা আপনি প্রথমে কোম্পানি ফর্ম করতে আপনি হয়তো 12-13 পাউন্ডের একটা খরচ আছে, এটা হয়ে গেল। কোম্পানি ফর্ম করার পরে বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে কোনো খরচ নাই। আপনার ওয়েবসাইট করতে হয়তো কম সম দিয়ে 200-300 পাউন্ডে একটা ওয়েবসাইট করলেন, হয়ে গেল। সেটার পরে আসলো আপনার এমপ্লয়ার লায়াবিলিটি ইন্স্যুরেন্স। সেটা মান্থলি হয়তো সিম্পলি বি নামে একটা ইন্স্যুরেন্স কোম্পানি আছে, সেটাতে অনলাইনে আপনি করলেন 25 থেকে 50 পাউন্ডের মধ্যে হয়তো আপনি একটা মান্থলি সাবস্ক্রিপশনে একটা ইন্স্যুরেন্স করে নেন। এটা একটা খরচ গেল। তারপরে এখন সব কিছু হওয়ার পরে আপনি যখন হোম অফিসে অ্যাপ্লিকেশন করবেন স্পন্সরশিপ লাইসেন্সের জন্য, সেটা হচ্ছে 536 পাউন্ড, 536 পাউন্ড। এই অ্যাপ্লিকেশনটা করলেন, করার পরে আপনার যখন লাইসেন্সটা হয়ে গেল, হওয়ার পরে তখন আপনি করবেন কি, কস ইস্যু করবেন। হ্যাঁ, কস যখন ইস্যু করবেন, কসের ফি হচ্ছে পার কস 239 পাউন্ড। আপনি যদি আবার আপনার ওয়াইফের জন্য করেন, তাহলে আপনার ফ্রেন্ডের জন্য করেন, পার কসে কিন্তু 239 পাউন্ড লাগবে। এটার সাথে আরেকটা ফি দিতে হয়, সেটা আসলে এমপ্লয়ারকে দিতে হয়। সেটাকে বলে ইমিগ্রেশন স্কিল চার্জ। প্রতি বছরে একটা চার্জ আছে 364 পাউন্ডস। তার মানে আপনি যদি 5 বছরের ভিসা নেন, তাহলে 5 বছরের জন্যে 364 × 5 গুণ দিবেন। আপনি যদি 2 বছরের ভিসা নেন,
তাহলে 364 ইন্টু 2 গুণ দিবেন 2 দিয়ে, এই ফিসটা পে করবেন। আর 239 পাউন্ড হচ্ছে কস ইস্যু ফি। এই দুইটা হয়ে গেল আপনার কস ইস্যু হয়ে গেল আপনার নামে। এখন আপনি মনে করেন কস ইস্যু করলেন 3 বছরের অথবা 5 বছরের, এখন আপনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন। ভিসা অ্যাপ্লিকেশন রাফলি অ্যারাউন্ড 700 সামথিং 20 অথবা 19 পাউন্ড থেকে 1600 সামথিং পাউন্ড রাফলি ইন বিটুইন 3 ইয়ার্স অ্যান্ড লেস দ্যান 3 ইয়ার্স অ্যান্ড মোর দ্যান 3 ইয়ার্স। এখন আপনি 4 বছর করছেন না 3 বছর করছেন, এটা তখন ক্যালকুলেশন করে বের করতে হবে, বা সিস্টেম অটোমেটিক্যালি এটা বলে দিবে তখন আপনাকে আসলে আপনার এত বছর এত দিন হয়েছে, দিন সময় গুণে সিস্টেম অটোমেটিক্যালি আপনাকে বলে দিবে। তো 719 থেকে 1620-25 এরকম একটা পাউন্ডের মধ্যে আপনার ফিসটা পড়বে, ভিসা অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশন ফির সাথে আরও কিছু ব্যাপার আছে, আমি কনফিউজ করতে চাই না। আপনি যদি নিউ এন্ট্রেন্ট হন তাহলে আপনার যে ইমিগ্রেশন স্কিল সার্চার এটা আপনি মাফ পেতে পারেন, যে 364 করে পার ইয়ার আছে। নিউ এন্ট্রেন্ট কারা? যারা হচ্ছে আন্ডার 26, যারা হচ্ছে প্রথম এই ইউকেতে জব মার্কেটে প্রথম ইউনিভার্সিটি শেষ করে জব মার্কেটে ঢুকছে তারা, এবং আরও 2টা ক্যাটাগরি আছে, তার মধ্যে একজন হচ্ছে যারা হয়তো গ্রাজুয়েট রুট ভিসায় আছে, হ্যাঁ তারা। তো এনারা নিউ এন্ট্রেন্ট। তো নিউ এন্ট্রেন্ট হইলে আপনার ইমিগ্রেশন স্কিল সার্চার্জের ভিসাটা আপনি মাপ পেয়ে যাবেন। মাপ পেয়ে গেলে আপনার শুধু ওই 239 পাউন্ড লাগতেছে। আর ভিসা অ্যাপ্লিকেশন করার সময় আপনি জানেন এই দেশে NHS যে হেলথ কেয়ার সিস্টেম আছে সেটার জন্য একটা ফি দিতে হয় 1035 পাউন্ড করে পার ইয়ার। তো আপনি যদি 2 বছরের ভিসা নেন আপনি 2070 পাউন্ড আসতেছে, 5 বছরের নিলে 1035 পাউন্ডস ইন্টু 5, এটাই। তারপর আপনার ভিসা চলে আসলো, ভিসা চলে আসার পরে আপনি কোম্পানি রান করতেছেন, আর আপনার স্পন্সরশিপ লাইসেন্স নিয়ে আর কোনো ঝামেলা, আর কোনো খরচ নেই। তারপরে আপনার বিজনেস রান করার জন্য যত ফান্ড, যত খরচ, বিজনেসের আনুষঙ্গিক কেনা, এগুলোই। সো আমার মনে হয় আমি মোটামুটি বোঝাতে পেরেছি। আপনি যদি এটা আসলে আরেকটা জিনিস বলে, এটা কিন্তু পুরোপুরি লিগ্যাল অ্যাডভাইস নাই, দিস ইজ এ জেনারিক ইনফরমেশন। আপনি লিগ্যাল অ্যাডভাইস নিতে হলে আপনার ডেফিনেটলি আপনার লয়ারের সাথে কন্ট্যাক্ট করে আপনি 1-to-1 কনসালটেশন করে আপনি আরও বিশদভাবে জানতে পারবেন। আপনার কোনো কোশ্চেন থাকলে, ব্রড কোশ্চেন থাকলে থাকতেই পারে। আপনি এই প্রসেসটা জানলাম যে স্ট্রেট ফরওয়ার্ড। যদি প্রসেসে যদি কোনো হেল্প লাগে, অর্থাৎ আমি যে প্রসেসটা করব, আমি জানলাম যে এখানে আমার 5000, যদি 5 বছরের ভিসা নেই 5000 পাউন্ডসের মতো আমার হেলথ সার্চার্জ আছে। তারপর দেখলাম যে 2-2,500 মতো আমার যে আদার্স কস্ট আছে। অলমোস্ট 5 ইয়ার্সের জন্য আমার 7,000 to 8,000 পাউন্ডস খরচ হচ্ছে। ওয়েল, তো থার্ড এই ক্ষেত্রে হচ্ছে যদি আমি বিজনেসে সফল না হই, অর্থাৎ আমি কি মানে প্রথম বছর যদি লস প্রজেক্ট হয়, আমার সেকেন্ড ইয়ারও যদি হয়, সেক্ষেত্রে কি তারা আমার ভিসা বাতিল করবেন? আমি 5 ইয়ার্স কন্টিনিউ করতে পারবো? এবং এই ক্ষেত্রে প্রতি মাসে আমাকে কোনো ট্যাক্স পে করতে হবে কিনা? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি যদি দেখেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এবং বিভিন্ন দেশেও 95% বিজনেস দে ফেল হলে কি হয়? আবার অনেক বিজনেস আছে, অ্যামাজন হোক বা মাইক্রোসফট হোক, এই সমস্ত বড় বড় কোম্পানিগুলো দেখেন বছরের পর বছর ওনারা কিন্তু কোনো প্রফিট করে না, অনেক সময় মাইনাসে থাকে। তার মানে কি কোম্পানিগুলো বাদ হয়ে গেছে? না। অ্যাজ লং অ্যাজ ইউর বিজনেস ইজ অ্যাক্টিভ, আপনি বিজনেসের লসও হতে পারে, লাভও হতে পারে। আলটিমেটলি আপনার বিজনেসটা আপনি রান করতেছেন কিনা। আপনি যদি বিজনেসের লস হয় আপনি ট্যাক্স কোথা থেকে দিবেন? বাট একটা বিজনেসে অনেক সময় দেখা যাচ্ছে প্রফিটে যেতে 5 থেকে 6 বছর লেগে যায়। তো গভর্নমেন্টের আসলে এটা দেখার বিষয় না। গভর্নমেন্ট দেখবে যে আপনি অ্যাক্টিভলি আপনি বিজনেস রান করতেছেন কিনা, আপনার বিজনেস প্রফিট করার জন্য কাজ করতেছে কিনা, এইটাই দেখবে। আপনার বিজনেস যদি প্রফিট না হয় সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। আপনি অ্যাজ লং অ্যাজ ইউ communicate with home HMRC and tax office, look, you didn't have the profit, you have nothing to pay. তো এটা নিয়ে কোনো সমস্যা নাই, আপনার ভিসাও বাতিল করবে না। গভর্নমেন্ট চায় আপনি বিজনেস করেন, আপনি বিজনেস করে আপনাকে সময় দিবে, আপনি থ্রাইভ করেন, বিজনেস আপনি প্রফিট করেন, এদেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করেন। সো এটাতে কোনো অসুবিধা নেই। একটা রিমার আমরা প্রায় শুনি যে প্রতি মাসেই আমি যেহেতু আমার নিজের জন্য কস্ট ইস্যু করেছি, প্রতি মাসে আমাকে 600 থেকে 800 পাউন্ডের মতো ট্যাক্স দিতে হবে। এই জিনিসটা কতটুকু সত্য? হ্যাঁ, এটা আসলে আপনার তো একটা স্যালারি থাকবে, আপনি কোম্পানি থেকে একটা স্যালারি ড্র করবেন আপনার বিজনেসে, এটা কিন্তু আপনার বিজনেসের এক্সপেন্সেসের মধ্যে যাবে। আপনার যেই স্যালারিটা আপনি দিবেন এটা কিন্তু বিজনেসের প্রফিট হবে না, এটা বিজনেসের এক্সপেন্সেসের মধ্যে যাবে। তো আপনি তো একটা স্যালারি আপনাকে নিতেই হবে। আপনি যদি নিউ এন্ট্রেন্ট হন, আপনি 30,960 পাউন্ড স্যালারি হবে আপনার।
তখন ওইটার যে ট্যাক্স আসবে অ্যাকাউন্টেন্টের সাথে কথা বললে ভালো বলতে পারবে, কারণ আমি তো লয়ার, আমি তো অ্যাকাউন্টেন্ট না। রাফলি হয়তো আপনার 400 to 600 এরকম আসবে মান্থলি। এই ট্যাক্সটা তো আপনাকে পে করতে হবে। আপনি একটা অ্যামাউন্ট ইনকাম করবেন, সেই অ্যামাউন্টের তো একটা ট্যাক্স থাকবেই। সে আপনার বিজনেসে, চাকরির ক্ষেত্রে স্পেশালি, বিজনেসে যদি প্রফিট না হয় আপনার কোনো ট্যাক্স নাই, বাট বিজনেস থেকে আপনি কিন্তু একটা স্যালারি ড্র করতেছেন, আপনি একটা স্যালারি নিচ্ছেন, সেই স্যালারিটার ট্যাক্সটা আপনাকে দিতে হবে। এটাই। ধন্যবাদ। কোনো ক্ষেত্রে যদি আমি ব্যাংকরাপ্ট হয়ে যাই, অর্থাৎ আমার স্যালারিটা আমি নিতে পারতেছি না 6 months 8 months পর, আমার কি এই স্কিল ভিসা ক্যাটাগরিকে হোম অফিস আমাকে টার্মিনেট করে দেবে কিনা? এখন তখন এটা বিচার বিবেচনার বিষয়। আপনি কোম্পানি যদি আপনাকে স্যালারি না দিতে পারে, আপনি সার্ভাইভ করবেন কিভাবে? তখন তো একটা মুশকিলের ব্যাপার। কিন্তু আপনার চেষ্টা করবেন যে আপনার হয়তো কোথাও থেকে ফান্ড ম্যানেজ করা বা ব্যাংক থেকে লোন নিয়ে আপনার কোম্পানিটা কন্টিনিউ করা, যাতে 5 বছর পরে হলে আপনি যদি আর মনে করেন আপনি অন্য কোনো কিছু করবেন, আপনার ভিসাটা হয়ে যাওয়ার পরে আপনি ডেফিনেটলি আপনি সুইচ করতে পারেন বা অন্য কোনো বিজনেসে যেতে পারেন। তো আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে সামহাও বিজনেসটা সাস্টেন করা, 5 ইয়ার্স পর্যন্ত রান করার চেষ্টা করা। 5-6 বছর তো লাগে একটা বিজনেস ইয়ে করতে। এখন বিজনেসই যদি না থাকে, তো বিজনেস আপনাকে বেতন দিবে কোথা থেকে? সেখানে তো আপনার কোম্পানিও থাকবে না, আপনার ভিসাও থাকবে না, কোনো কিছুই থাকবে না। তো একটা মানুষ যখন বিজনেস ওপেন করে, সে তো এই নেগেটিভ চিন্তা নিয়ে মাথায় নিয়ে করে না। সে তো আসলে চিন্তা করে না যে বিজনেসে প্রফিট করবো, ইনশাল্লাহ ভালো হবে, ভালো কিছু হবে। এই জন্যেই প্রথমেই ওরা হোম অফিস যেটা চায় যে যেই ভদ্রলোক বা ভদ্রমহিলা একটা বিজনেস ওপেন করবেন, এই বিষয়ে তার কিছু স্কিল, এক্সপার্টিস, নলেজ থাকা দরকার। ধন্যবাদ। আচ্ছা, এর পরবর্তীতে যে সাধারণত আমি যে ভিসাটা নিলাম, ভিসাটা নেওয়ার পর আমি কি এই ভিসার যে ক্যাটাগরিতে আছে এর পাশাপাশি কি আমি চাইলে অন্য কোনো জব করতে পারবো কিনা 20 আওয়ার্স? হ্যাঁ, জেনারেল রুল হচ্ছে আপনি এই রিলেটেড জব তো আপনি 20 আওয়ার্স তো করতেই পারবেন। ইভেন অন্যান্য জবও করতে পারবেন, যেই জবগুলোর একটা এসওএসি কোড আছে। এসওএসি কোড মানে আপনার অকুপেশনাল কোড। আপনি হয়তো বুঝবেন না যদি না জানা থাকে, আপনাকে এত কনফিউজ করতে চান আমি। গভর্নমেন্টের ওয়েবসাইটে অকুপেশনাল কোড থাকে, প্রত্যেকটা জবের জন্য একটা জব টাইটেলের পিছনে একটা কোড থাকে গভর্নমেন্টের। ওই কোডের আন্ডারে যদি থাকে জবটা, আপনি ডেফিনেটলি করতে পারেন। মনে করেন আপনি রেস্টুরেন্টের শেফ, আপনি অন্য একটা রেস্টুরেন্টে গিয়ে আপনি শেফের কাজ করতে পারবেন। কিন্তু আপনি মনে করেন কি বলা যাবে, আপনি রেস্টুরেন্টে গিয়ে আপনি শুধু করেন আমি হ্যান্ডিম্যান, বা আমি শুধু হাঁড়ি পাতিল ধুই। হাঁড়ি পাতিল ধোয়ার নামে কোনো জব টাইটেলও নাই, বা কোনো এমপ্লয়ার গভর্নমেন্টের ওয়েবসাইটে কোনো অকুপেশনাল কোডও নাই। হয়তো আপনি ক্লিনার থাকতে পারেন, ক্লিনার হয়তো দেখতে হবে আমাকে, অকুপেশনাল কোড থাকতে পারে। তখন আপনার টাইটেলটা ঠিক থাকতে হবে, আপনি এই টাইটেলের আন্ডারে আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, তো অকুপেশনাল কোডের আন্ডারে যে কোনো জবগুলো আছে এগুলো করতে পারবেন। বেশ, আমার একটু ট্রিকি এবং একটু কনফিডেন্সিয়াল কোয়েশ্চেন হতে পারে আপনার জন্য। কেউ যদি বাংলাদেশ থেকে এই সেলস স্পন্সরশিপ ভিসা করতে চায়, তো তার খরচ কি একই, এবং তারা কি আসলে বাংলাদেশ থেকে এই ভিসাটা করতে পারবে কিনা, এই ক্যাটাগরি স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতে ভিসা অ্যাপ্লাই করতে পারবে কিনা? খুবই নাইস একটা কোশ্চেন, কারণ কি অনেক হয়তো জানে শুধু এই ভিসাটা যারা ইউকের মধ্যে আছে তাদের জন্য না। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, পৃথিবীর যে কোনো দেশ থেকে, অফকোর্স নর্থ কোরিয়ান কিছু কিছু কান্ট্রি এক্সেপশন আছে, যে কোনো দেশ থেকে এই ভিসাটা অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং সেম খরচ, কোনো ডিসক্রিমিনেশন নাই। কিন্তু ওই যে একটা জিনিস, আপনাকে ইউকেতে থাকে, আপনার কোনো পরিচিত বা আপনি কাউকে ইভেন লিঙ্কডইনে, বিভিন্ন ওয়েবসাইটে আপনি পোস্ট দিয়ে কাউকে হায়ারও করতে পারেন। আপনার একজন লোক লাগবে যার ব্রিটিশ পাসপোর্ট আছে অথবা সেটেলড স্ট্যাটাস আছে, পার্মানেন্ট রেসিডেন্সিপ আছে। ওনাকে আপনি কোম্পানিতে হায়ারও করতে পারেন অ্যাজ এ অথরাইজিং অফিসার। ওনাকে একটা বেতন দিলেন। আপনার যদি পয়সাপাতি থাকে, অনেকে তো পৃথিবীর বিভিন্ন দেশে আপনার যদি বিজনেস আছে, আপনি সেই বিজনেসটাকে ইউকেতে এক্সপ্যান্ড করবেন। তখন ডেফিনেটলি আপনি একজন এক্সপ্যান্ড করার জন্য আপনি তো লোক লস্কর লাগবে, আপনার এক্সপার্টিস লাগবে। সেক্ষেত্রে আপনি কোম্পানিটা এখানে ফর্ম করার আগেই আপনি অ্যাডভার্টাইজমেন্ট দিবেন, বিভিন্ন ওয়েবসাইটে, লিঙ্কডইনে দিতে পারেন, জব ওয়েবসাইটে দিতে পারেন যে আমি এই ক্যাটাগরিতে এই ক্রাইটেরিয়া দিয়ে আমি একজন লোক খুঁজছি, এইটা হচ্ছে তার ডেজিগনেশন, কিন্তু তার ব্রিটিশ পাসপোর্ট থাকা লাগবে অথবা সেটেলড স্ট্যাটাস হওয়া লাগবে, তার স্যালারি এত। তখন আপনি সেই লোকটাকে হায়ার করে ফেললেন, তাকে বললেন তোমার নেক্সট মান্থ থেকে বা অমুক মাস থেকে আমরা কোম্পানিটা খোলার পর তুমি জয়েন করবা, তোমাকে এত স্যালারি দিব, দ্যাটস ইট, ডান। তো বাংলাদেশে বসে করলে তো কোনো অসুবিধা নেই। তারপর বাংলাদেশে বসে আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন। এই ক্ষেত্রে সমস্যা লাগলে, কারণ অনেক ক্ষেত্রে বাংলাদেশে বসে অনেক কিছু কনফিউজ লাগতে পারে, সেক্ষেত্রে আমি ডেফিনেটলি আপনাকে হেল্প করতে পারবো। সো ডেফিনেটলি বাংলাদেশে বসে, পাকিস্তানে বসে, ইন্ডিয়াতে বসে করতে পারবেন।
এবং ভিসাটা আপনি ওইখানে অ্যাপ্লিকেশন করবেন, ওইখান থেকে ভিসা হবে, ভিসা নিয়ে আপনি ফ্যামিলি সহ চলে আসতে পারবেন। হ্যাঁ, ফ্যামিলি সহ চলে আসতে পারেন, আপনার বিবি, বাচ্চা, বউ বাচ্চা, সমস্ত যারা ডিপেন্ডেন্ট, স্পেশালি ক্লোজ ফ্যামিলি মেম্বার, আপনার ওয়াইফ এবং আপনার চিলড্রেনকে নিয়ে, তারা ডিপেন্ডেন্ট ভিসা হয়ে তারাও 5 বছরের ভিসা করে পাবে যদি 5 বছরের জন্য আপনি অ্যাপ্লাই করেন, করে চলে আসতে পারবে হোল ফ্যামিলি। আচ্ছা, তাহলে আমার শেষ প্রশ্ন, তাহলে একজন ব্যক্তি কি নিজে নিজেই এই প্রসেসটা করতে পারবে, না তাকে অবশ্যই কোনো সলিসিটরের সাহায্য বা হেল্প নিতে হবে? ওয়েল, আমার যেটা মনে হয়, একজন মানুষ যদি চেষ্টা করলে কিনা সম্ভব, তবে কোনো হার্ডল থাকতেই পারে, কোনো প্রবলেম যদি ফেস করে লিগ্যাল অ্যাডভাইস নিয়ে কাজ করাই ভালো, কারণ যেহেতু এখানে অনেক টাকা পয়সার ব্যাপার আছে। বাট নিজে নিজে করা এটা অসম্ভব না, ডেফিনেটলি সম্ভব, কিন্তু আপনাকে সময় দিতে হবে, শ্রম দিতে হবে, রিসার্চ করতে হবে, জানতে হবে, কারণ আমরা তো লয়ার, আমরা শো অ্যাপ্লিকেশন, হাজার হাজার অ্যাপ্লিকেশন করছি প্রতিদিন, এগুলো নিয়ে পড়াশুনো, আলাপ আলোচনা, যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করছি, তো ডেফিনেটলি আমাদের নলেজ এক্সপিরিয়েন্স বেশি, সেক্ষেত্রে একজন লয়ার আপনাকে খুব ভালোভাবে হেল্প করতে পারবে। বাট তার মানে এই না যে আপনি নিজে নিজে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন, আপনি ডেফিনেটলি করতে পারবেন আপনি যদি চেষ্টা করেন। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব আপনার এই স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সারগুলি। আশা করি এই প্রোগ্রাম থেকে আমাদের ইউকে বাংলা লাইভ নিউজের দর্শকরা জানতে পেরেছে যে সেলফ স্পন্সরশিপ ভিসাতে আসলে কতটুকু খরচ হয়, এবং এই ক্ষেত্রে যদি কোনো ডিফিকাল্টিজ আসে তাহলে আমরা সেগুলো কীভাবে ওভারকাম করব। আর আমরা আসলে অনেক সময় যেটা করি যে আমরা বিভিন্ন জায়গা থেকে কজ কিনি, আমার মনে হয় সেলফ স্পন্সরশিপ ভিসা এটার অল্টারনেটিভলি খুব মানে সাস্টেইনেবল সলিউশন হতে পারে। আশা করি দর্শকরা আপনারা জানতে পারছেন যে আসলে সেলফ স্পন্সরশিপ ভিসাটা আমাদের জন্য সবচেয়ে বেশি রিজনেবল এবং রিলায়েবল। যদি এরপরও আপনাদের কোয়েশ্চেন থাকে, অবশ্যই আপনারা কোনো কিছু জানতে চান, আমাদের এই ভিডিওর কমেন্টে আপনি প্রশ্নগুলি করুন, আর আমরা আমাদের ব্যারিস্টার সাহেবের কাছ থেকে জেনে এই প্রশ্নের অ্যান্সারগুলি আপনাদেরকে পৌঁছে দেব। ধন্যবাদ সবাইকে।